এইটা হচ্ছে মানে মারাত্মক লেভেলের বেসিক একটা অঙ্ক। এইটা হচ্ছে সব থেকে বেশি ছেলেপেলে ভুল করছো তোমরা। এটাও মনে হয়, ও আচ্ছা এটা পারছো দুইজন, ওই অঙ্কগুলো চারজন তিনজন পারছো, যাই হোক। এটা লাইবা পারছো, এটা কি ক্যালকুলেটর করে নাই, পারে নাই ক্যালকুলেটর করতে? ক্যালকুলেটর হ্যাং হয়ে যাচ্ছিল, এগুলো অঙ্ক করতে ক্যালকুলেটর হ্যাং মারবেই। বইয়ের পরীক্ষায় 2-3টা ক্যালকুলেটর নিয়ে যাবা, হ্যাঁ। মানে বইয়ের পরীক্ষায় আমি কি করতাম, আমি আমি রিটার্নের সময় 2টা ক্যালকুলেটর নিয়েছিলাম। তো যেটা করছিলাম যে মনে করো এই টাইপের অঙ্ক একটা ক্যালকুলেটরে মনে করো বসায় ওই ক্যালকুলেটর রাইখা দিছি, কারণ ওই ক্যালকুলেটর রেজাল্ট আসতে 2-3 মিনিট বা 5 মিনিট টাইম লাগবে, আরেকটা ক্যালকুলেটর নিয়ে কাজ করতেছি, বুঝছো? এটা করতে হয় পরীক্ষায়, এগুলো কিছু মানে তোমাদেরকে বুদ্ধি শিখাই দিলাম। 2টা নিয়ে যাবো মিনিমাম ক্যালকুলেটর রিটেন পরীক্ষায়, যেটা সব থেকে ভালো পারো, মানে সবসময় যেটা ইউজ করো সেটা তো থাকবেই, পাশাপাশি আরেকটা রাখবা। তো এই অঙ্কটা আমরা করব, বাট এই অঙ্কের বেসিক একটু আমাদেরকে জানতে হবে। আমরা একটু যাচ্ছি অঙ্কের বেসিকের দিকে। ওকে, গ্রুপ দিয়ে দিব। তো এইটা আমরা এখন দেখতে চাচ্ছি। তো এটার জন্য আমাদেরকে একটু যুগ্ম ফাংশন আর অযুগ্ম ফাংশন চিনতে হবে। ওকে, কি চিনতে হবে বলো? ইভেন ফাংশন আর অড ফাংশনটা একটু চিনতে হবে। একটু দেখো, তোমরা আমাকে একটু বলো কেউ এগুলো জানো কিনা। যুগ্ম ফাংশন কাকে বলে? যুগ্ম ফাংশন বা যেটাকে আমরা ইভেন ফাংশন বলে থাকি, এটা কি কেউ জানো কিনা? যদি কোনো ফাংশনের এক্স এর জায়গায় মাইনাস এক্স বসায় দিয়ে ওই মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমরা সেটাকে যুগ্ম ফাংশন বলে থাকি। কোন একটা ফাংশনে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসায় দেই, এই এফ অফ মাইনাস এক্স সমান সমান যদি এফ অফ এক্স হয়, অর্থাৎ মাইনাসটা যদি ভ্যানিশ হয়ে যায়, সেটাকে আমরা যুগ্ম ফাংশন বা ইভেন ফাংশন বলে থাকি। এক্সাম্পল যদি তুমি বলো তাইলে বলতে পারো মডুলাস এক্স, কজ এক্স, সাইন স্কোয়ার এক্স, এগুলো সবগুলো যুগ্ম ফাংশন, কারণ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দাও, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। যাবে কিনা বলো? ওকে। আর অযুগ্ম ফাংশন বা অড ফাংশন কাকে বলে তাইলে? ইংলিশ নামগুলো কিন্তু জানতে হবে। অড, হ্যাঁ, অড ফাংশন, এই যে জোড় আর বিজোড়, যেটাকে তোমরা জানো, ইভেন মানে জোড়, যুগ্ম, আর অড মানে বিজোড়, সো অযুগ্ম। এটা হবে কোনটা? এটা হচ্ছে যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর পরে ওই মাইনাসটা ভ্যানিশ হয়ে না যায়, যদি এই মাইনাসটা সামনে চলে আসে, তাহলে আমরা সেটাকে বলবো অযুগ্ম ফাংশন। আমরা এক্সাম্পল দিই, যদি মাইনাস এক্স বসানোর পরে মাইনাস ভ্যানিশ হয়ে গেলে যুগ্ম, আর মাইনাস এক্স বসানোর পরে যদি মাইনাসটা ভ্যানিশ হয়ে না যায়, সামনে চলে আসে, তাহলে সেটাকে অযুগ্ম বলে। সাপোজ ধরো বললাম এফ এক্স সমান সমান হচ্ছে সাইন এক্স, এটা কিন্তু একটা অযুগ্ম ফাংশন। কিভাবে? আমরা এক্স এর জায়গায় দেখো মাইনাস এক্স বসায় দিই, এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইছি, সো এই এক্স এর জায়গায় মাইনাস এক্স আসবে, তাহলে সাইন মাইনাস এক্স, এটার মান মনে হয় মাইনাস সাইন এক্স, তার মানে তুমি বলতে পারো এটা মাইনাস এফ অফ এক্স। ঠিক কিনা বলো? তাহলে এই মাইনাসটা সামনে চলে আসলে এটাকে, এই মাইনাসটা সামনে চলে আসলে এটাকে বলবো আমরা অযুগ্ম ফাংশন। এই কে, মিউট করো, মিউট করো। তাহলে সাইন এক্স একটা অযুগ্ম ফাংশন, তারপরে ট্যান এক্স একটা অযুগ্ম ফাংশন, তাহলে সাইন কিউব একটা অযুগ্ম ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে তুমি একটু বলতে পারবা যে এক্স স্কোয়ারটা কি ফাংশন? এটা কি যুগ্ম না অযুগ্ম? যুগ্ম। যুগ্ম ফাংশন, কারণ মাইনাসটা দিলে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। তাহলে বলো তো এক্স স্কোয়ার প্লাস 3 এটা কি ফাংশন? যুগ্ম। তোমার কাছে কিন্তু মনে হতে পারে এটা যুগ্ম, বাট এটা যুগ্ম না। তোমার কাছে কিন্তু মনে হতে পারে এটা যুগ্ম ফাংশন, বাট এর ফাংশনটা কিন্তু, ও হ্যাঁ এটা যুগ্ম, সরি 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 সরি, এটা যুগ্ম, এটা যুগ্ম, এটা যুগ্ম, কোনো সমস্যা নাই, এটা যুগ্ম। মাইনাস বসায় দিলে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, সরি এটা যুগ্ম। কিন্তু আমি যদি তোমাকে এটা বলি যে তাহলে বলো তো দেখি এক্স প্লাস 3 এটা কি ফাংশন? অযুগ্ম। হ্যাঁ এটা কি? অযুগ্ম। তোমার কাছে মনে হতে পারে এটা অযুগ্ম ফাংশন বা অড ফাংশন, বাট এটা অযুগ্ম ফাংশন না। কিভাবে দেখো আমি তোমাকে বলি, এটা অযুগ্ম না যুগ্ম এটা চেক করার জন্য কি করতে হবে, এটাকে ফাংশন ধরে নিতে হবে। ধরলাম এফ এক্স, আচ্ছা আমি একটু মুছে দিয়ে লিখি, এটা এটা একটু ভালো মতো বুঝতে হবে তোমাদেরকে, নাইলে প্রবলেম। এটা তোমাদের মতো অনেকেই ভুল করে।
মানে 99%, মানে 100%ই ভুল না, 99% দুই একজন পারবে। দেখো অযুগ্ম কিনা এটা চেক করার জন্য এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দাও, তাহলে মাইনাস এক্স, তাহলে এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স আসবে +3। তোমাকে কিন্তু কি করতে হবে, এইটা সমান সমান প্রুফ করতে হবে মাইনাস এফ অফ এক্স। তাহলে এখান থেকে মাইনাস চিহ্ন একটা কমন নাও, মাইনাস চিহ্ন কমন নিলে কত থাকে, এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে থাকবে এক্স, আর এখানে মাইনাস চিহ্ন কমন নিলে থাকবে -3। বলতো এই যে মাইনাস, এইটা কি এফ অফ এক্স নাকি বলতো? এটা কি এফ অফ এক্স? এইটা কিন্তু ভাই এফ অফ এক্স না। তাইলে এটাকে কিন্তু এফ অফ এক্স লিখতে পারবা না, এফ অফ এক্স মানে ছিল এক্স প্লাস 3, এটাকে কিন্তু এফ অফ এক্স লিখতে পারবা না। সো এটা কিন্তু অযুগ্ম বা যুগ্ম কিছু বলা যাবে না, এটা যুগ্মও না অযুগ্মও না, কিছুই না। আমার কথা কি ক্লিয়ার? সো শুধু এক্স দেখলেই চিন্তা করবা যে ভাই এই পুরা ফাংশনে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিলে তো মাইনাস বের হচ্ছে। ইরে ভাই এক্স থেকে মাইনাস বের হচ্ছে, কিন্তু পুরা ফাংশন থেকে তো মাইনাস বের হচ্ছে না, ব্যাপারটা তাই না? +3 থেকে তো আর মাইনাস বের হচ্ছে না, মাইনাস বের হলে তো +3 -3 হয়ে যাবে, তো ওইটাকে তখন তো আর আমি এফ অফ এক্স লিখতে পারবো না। তো এটা অযুগ্ম অযুগ্ম কিছুই না, সাবধান এগুলোতে। হ্যাঁ, যুগ্ম বা কিছুই অযুগ্ম না এটা না, কোনো ফাংশনই না, যুগ্ম না অযুগ্ম না। কি ভাই? আচ্ছা, তাহলে আমরা যুগ্ম ফাংশন শিখলাম, অযুগ্ম ফাংশন শিখলাম, খুবই ভালো কথা। এখন আসো আমাদের আরো কতগুলো জায়গায়। আমরা এখন এই cos x আর sin x, cos x টা একটা যুগ্ম ফাংশন আর sin x টা হচ্ছে একটা অযুগ্ম ফাংশন। এখন আমরা আসি অযুগ্ম ফাংশনের ইন্টিগ্রেশনে। আমাকে আরেকটা পেজ নিতে হবে আলাদা, আমি একটা পেজ নিলাম। এখন নাম্বার 1-এ আসো। আমরা আসলে যেটা করব, ধরে নাও যে মাইনাস পাই থেকে শুরু করে প্লাস পাই পর্যন্ত sin x এর ইন্টিগ্রেশন করব। sin x এর গ্রাফ তোমরা আলটিমেটলি জানো, sin x এর গ্রাফ তো জানো নাকি? জানো না sin x এর গ্রাফ? জি ভাইয়া। আশা করি তোমরা জানো অনেকেই। sin x এর গ্রাফটা কিরকম হবে ভাইয়া? এই যে এরকম হয় ভাইয়া, তাই না? জি ভাই। এটা sin x এর গ্রাফ, এটা আমরা জানি। ইভেন তোমরা এটাও আমি ইন্টিগ্রেশনে তোমাদেরকে পড়াই দিয়ে আসছি, যারা জানো যে sin x এর ইন্টিগ্রেশন করতেছি মাইনাস পাই থেকে প্লাস পাই, তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট। তাহলে মাইনাস পাইটা কোথায়? মাইনাস পাইটা হচ্ছে এই জায়গায়, আর প্লাস পাইটা কোথায়? এই জায়গায়। আর sin x dx এটা হচ্ছে ফাংশন ছিল, তাহলে এফ অফ এক্স ডিএক্স মানে কি, যে একটা ফাংশন এক্স অক্ষের সাথে এরিয়া, মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত এই সাইন এক্স এর যে গ্রাফটা ছিল সেটা এক্স অক্ষের সাথে যে এরিয়াটা তৈরি করছে সেই এরিয়ার মান বের করা। এইটার ইন্টিগ্রেশন করা মানে কিন্তু আসলে এই এরিয়াটুকু আর এই এরিয়াটুকুর মান বের করা। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমাকে কি একটু বলতে পারবা এটা ইন্টিগ্রেশন করে এরিয়াটা কত আসবে? 0 আসবে, কিন্তু কারণ এইটুকুর ভ্যালু যা এইটুকুর ভ্যালু তাই, কিন্তু এক্স অক্ষের উপরে থাকার কারণে এইটুকুর ভ্যালু আসবে পজিটিভ আর এইটুকুর ভ্যালু আসবে নেগেটিভ, যার কারণে আলটিমেটলি দুইটার এরিয়া যখন কভার করবে মানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা চলে আসবে আলটিমেটলি 0। ধরে নাও এই এরিয়ার মানটা +5 আসলো, মনে করো এরিয়ার মান, আর এটার মান কিন্তু আসবে -5, তাহলে দুইটা যখন যোগ করবা তখন অ্যান্সারটা কত চলে আসবে? 0। তার মানে কি দেখতে পাচ্ছ, এটা -পাই থেকে প্লাস পাই, অর্থাৎ এখানে এখানে দুইটা সেম লিমিট থাকবে, কিন্তু একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আর এই যে sin x ফাংশনটা দেখতেছো এটা হচ্ছে একটা অযুগ্ম ফাংশন, তাহলে আমরা লিখতে পারি কি, -a থেকে +a পর্যন্ত কোন একটা অযুগ্ম ফাংশন যদি থাকে কোথাও, সেই ফাংশনটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে অ্যান্সারটা চলে আসে 0। এইটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আমি বলে দিব এই ম্যাথটা কোথায় কোথায় আসছে এবং কিভাবে চিনবা যে আসলে এই অঙ্কটা এই ফর্মে পড়বে, যে -a থেকে +a পর্যন্ত কোনো অযুগ্ম ফাংশন। তুমি যদি এখানে বলতে চাইতা ভাইয়া এটা -পাই থেকে +পাই কেন নিলেন, -পাই/2 থেকে +পাই/2 নেন, দেখো তাও একই হবে। -পাই/2 কোথায়? এখানে। +পাই/2 কোথায়? এখানে। তাহলে তুমি এই এরিয়াটুকু যদি কভার করতা, এইটুকু যা আসতো আর এখানে আসতো এই এরিয়াটুকু, দুইটা কিন্তু 0 চলে আসতো, আসতো না বলো তো? এটার অর্ধেক আর এটার অর্ধেক, এটাও নেগেটিভ যা আসবে এটা পজিটিভ যা আসবে, তাহলে আলটিমেটলি 0 চলে আসবে। অর্থাৎ এখানে এখানে সেম লিমিট, কিন্তু একটা মাইনাস একটা প্লাস, একটা অযুগ্ম ফাংশন যদি হয় তাহলে তার অ্যান্সার চলে আসবে 0। সেকেন্ড কথাতে আসো, যদি যুগ্ম হয় ভাইয়া তাহলে কি হবে? তো একটা এক্সাম্পল দেখি। আমরা -পাই থেকে +পাই নিলাম, আচ্ছা -পাই না নিয়ে -পাই/2 নেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমার, পরে পাই থেকে বলে দিব। এটা cos x এরটা নেই একটু, এটা গ্রাফটা আঁকো। cos x এর গ্রাফটা কিরকম? এরকম হয়।
অর্থাৎ এই যে জিরোতে আলটিমেটলি 1 ভ্যালু, হ্যাঁ cos 0 তে ভ্যালুটা 1, যার কারণে এরকম হবে আর কি। তাহলে আমরা -π/2 নিচ্ছি, -π/2 মানে এখানে, আর +π/2 মানে এখানে। এই পুরো এরিয়াটুকু নিতে হবে, হ্যাঁ, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এরিয়া। তাহলে এই পুরাটুকুর এরিয়া নেওয়া যে কথা, আমি যদি শুধু এইটুকুর এরিয়া নেই, তাকে যদি ডাবল করে দিই, একই কথা না বলো তো? তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, 0 থেকে π/2 cos x dx, সেটা নিয়ে তার ডাবল করে দেব, একই কথা। তার মানে আমরা বলতে পারি -a থেকে +a কোনো যদি যুগ্ম ফাংশন হয়, cos x একটা যুগ্ম ফাংশন ছিল, সেটার ইন্টিগ্রেশন করে যা আসবে, আমরা -a থেকে a পর্যন্ত না করে যদি 0 থেকে a পর্যন্ত করি, করে ওই যুগ্ম ফাংশনের ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে তাকে 2 দ্বারা গুণ করে দিলে একই ভ্যালু পাবো আমরা। এটা খুব একটা গুরুত্ব নাই, এটা খুব একটা কাজে লাগে না, বাট মনে রাখতে পারলে ভালো, অনার্সে যা কাজে লাগবে, বাট এইটা আমাদের কাজে দেয় খুব। এখন আসো, তাহলে মনে রাখবা কি, অযুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন কোনটা, x এর জায়গায় -x বসাই দিলে যদি মাইনাসটা ভ্যানিশ হয়ে যায় তাইলে, আর -a থেকে +a লিমিট হইতে হবে, উপরে নিচে সেম লিমিট, তখন আমরা এটাকে 0 লিখতে পারবো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, বলো। এটা sin x এর ক্ষেত্রে এরকম ঢেউ ঢেউ আছে দেখে হইলো, কিন্তু সব অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে হবে? সব অযুগ্ম ফাংশনের ক্ষেত্রেই হবে, পৃথিবীর যত অযুগ্ম ফাংশন আছে সবার জন্যই হবে। বিশ্বাস না হয় তুমি বাসায় একটা অযুগ্ম ফাংশন তুমি বানাবা, সেই অযুগ্ম ফাংশনের গ্রাফ আঁকবা। তুমি তো গ্রাফ আঁকতে পারো, তোমাকে তো আমি গ্রাফ আঁকা শিখাইছি। তুমি ইয়াতে আঁকবা, কি বলে, গুগলে আঁকবা। আঁকার পরে তুমি দেখবা যে আসলে এটাই হবে, 0 চলে আসবে। দেখবা যে ওই 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 জায়গাটা আলটিমেটলি যদি এইটা এটা সেম থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ, সবসময় দেখবা একটা অংশ মানে হাফ অংশ এই এক্স অক্ষের উপরে থাকবে, হাফ অংশ এক্স অক্ষের নিচে থাকবে। বুঝতে পারছো? বিশ্বাস না হয় তুমি একটু বাসায় করবা, তাইলেই হবে। তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই। আমার অঙ্কটা ছিল এটা। এই অঙ্কে একটু ভালো করে দেখো, এই যে ফাংশনটা দিছে, এই ফাংশন কিন্তু আউল ফাউল ফাংশন। এই ফাংশনের ইন্টিগ্রেশন কিন্তু তুমি জীবনেও কোনোদিন করো নাই, করছো? না ভাই। এই যে আমি ক্লাস নিতেছি, শুভেন। আচ্ছা, সরি। তো যেটা বলতেছিলাম যে এই ফাংশনের ইন্টিগ্রেশন কি তুমি পারবা বলো তো? এরকম আউল ফাউল জিনিস না এটা, এই আউল ফাউল জিনিস। এবং আরেকটা জিনিস তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে, যে লিমিটটা একটু দেখবা, দেখো -π থেকে +π। এরকম আউল ফাউল জিনিস দেখলে তোমার মনে হবে এটা আনসার 0 হওয়ার চান্স আছে। কথা কি বুঝছো? তারপর একটু চেক করবা, এই ফাংশনটাকে ধরে নাও যে f(x) = মানে নরমালি বোঝা যায়, দেখো তুমি যদি নরমালি বলতে, এটা গুণ আকারে আছে তো, যোগ বিয়োগ আকারে নাই, সমস্যা নাই। তাহলে এখানে যদি x এর জায়গায় তুমি নেগেটিভ বসাও, তাহলে এখান থেকে একটা মাইনাস বেরোবে, x⁻11 ছিল, sin x এখান থেকে একটা মাইনাস বেরোবে, tan³ 5x এখান থেকে একটা মাইনাস বেরোবে, আর cos যেহেতু আছে, cos এর পাওয়ার যাই থাক না কেন, এখান থেকে একটা প্লাস বেরোবে। তাহলে আলটিমেটলি বলো তো, মাইনাস 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 প্লাস, এগুলো সবগুলো গুণ আকারে, তাহলে আলটিমেটলি এখান থেকে কি একটা মাইনাস বেরোবে না? মাইনাস বেরোবে কিনা? তাহলে এটা কি, ফাংশনটা কি যুগ্ম না অযুগ্ম? কথা বলো। অযুগ্ম। অযুগ্ম ফাংশন যদি হয়, তাহলে -a থেকে +a পর্যন্ত অ্যান্সার কত চলে আসবে? 0। অঙ্কের অ্যান্সারটা হচ্ছে 0। অযুগ্ম কিনা এটাকে আর আর আমাকে লিখে বুঝাইতে হবে নাকি, বুঝছো? এখানে কি ফাংশন অনেকগুলো আছে না একটা? হ্যাঁ, এখানে সবগুলো, এই প্রত্যেকটা মিলে তো একটা ফাংশন। বলো অনেকগুলো নাকি একটা? এই পুরোটা মিলে তো একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে কতগুলো পার্ট আছে, তাহলে পুরো ফাংশনটা তো এটা, x⁻11 sin x, tan³ হচ্ছে 5x, আর cos⁻10 × thrice x, এই পুরোটা মিলে তো একটা ফাংশন। এই একটা ফাংশন কতগুলো ফাংশনের আর কি গুণফল, মানে বুঝছো? তাহলে এখানে x এর জায়গায় -x বসায় দাও, -x বসায় দিলে এটা চলে আসবে -x⁻11, এটা চলে আসবে -sin x, তারপর এটা চলে আসবে -tan³ 5x,
তারপর এটা চলে আসবে হচ্ছে cos টু দি পাওয়ার 10x 10 thrice x। তাহলে আলটিমেটলি তিনটা মাইনাস মিলে একটা মাইনাস বেরোবে, আর এখানে যা থাকবে এটা হচ্ছে পুরোটা একটা ফাংশন। তাহলে এটা একটা অযুগ্ম ফাংশন। অযুগ্ম ফাংশন যদি হয় তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত অ্যান্সার 0। ক্লিয়ার? জি ভাইয়া। এই স্যার এগুলো কি মাঝখানে যদি গুণ না থেকে যোগ থাকতো তাহলে? তাইলে তো সমস্যা হইতো, তখন দেখা যাইতো যে আসলে সবগুলো থেকে করে একটা মাইনাস বেরোয় কিনা। বুঝছো নাই? আর যোগ থাকলে তো তুমি মনে হয় নর্মালিও করতে পারতা তখন, বুঝছো? যোগ থাকলে দেখা যেত ভাগ করে দেওয়া যেত, এটার ইন্টিগ্রেশন আলাদা করে করতে প্লাস এটার ইন্টিগ্রেশন করতে আলাদা করে, হয়তোবা তখন করা যেত। যোগ থাকলে, যদি যোগ থাকে এরকম বড় ইন্টিগ্রেশন, লিমিটটা দেখবা, লিমিট দেখার পরে যদি কোনোভাবে বোঝো যে এটা মাইনাস বেরোচ্ছে এখান থেকে, একটা মাইনাস ইন্টু এফ এক্স আসতেছে, তখনই ভাববা এটার অ্যান্সার 0, মানে অযুগ্ম ফাংশন। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে মোটামুটি কটা শিখলাম বলো তো? 3টা। এটা কিন্তু খুবই মজার, এবং এই টাইপের অঙ্ক কিন্তু অনেক আসছে অনেক ভার্সিটিতে, তুমি একটু দেখলেই বুঝবা। এটা বিশেষ করে সাস্টে বেশি আসে এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, সাস্ট আর কুয়েট, এই দুইটা জায়গায় এই টাইপের কোশ্চেন বেশি আসে। আচ্ছা যাই হোক, পোলাপান তো আমি মনে হয় 1 নম্বরে অপশন দিয়েছিলাম নট পসিবল, তো দেখলাম ম্যাক্সিমাম ছেলে পেলে দেখাচ্ছে নট পসিবল, নট পসিবল। ঠিক আছে, এটা না জানলে তো নট পসিবলই দেখাবা, কারণ তোমরা তো এই জিনিসগুলোর সাথে পরিচিত না। পরিচিত না হলে আলটিমেটলি কি করার, মানে এরকমই হবে। আচ্ছা ঠিক আছে। ও, তোমাদেরকে একটা কথা বলার ছিল মনে হয়, তোমরা জানো কাল থেকে আমি বলছিলাম ম্যাথ ফার্স্ট পেপারের একটা কোর্স শুরু করব। তো আমি তো ভাবছিলাম যে এটা আসলে ইঞ্জিনিয়ারিং ছেলেপেলেদেরকেই পড়াবো, মানে যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। তো ম্যাথ ফার্স্ট পেপার কোর্স কাল থেকে শুরু হওয়ার কথা, তো রেসপন্স এখনো আমি কয়েকজনের পাইছি। তো যদি তোমরা চাও আর কি, হ্যাঁ, ম্যাথ ফার্স্ট পেপার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমি কোর্স ফি লিখছি 3000 টাকা। অ্যাডমিশনে কোর্স করতে যাও বুঝবা যে মানে কত টাকা নেবে। আমি তো এটা অ্যাডমিশন প্লাস একাডেমিকের মতো করে পড়াবো। অ্যাডমিশনে তো নর্মালি তোমাদেরকে ধুমধাম করে 20 থেকে 22টা লেকচারে পুরো ম্যাথ শেষ করায় দিবে। তো আমি তো দেখা যায় এখানে 40-50টা লেকচার দিব। মানে এর অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং প্লাস একাডেমিক লেখার পিছনে একটাই কারণ, সেটা হলো যে মানে একাডেমিকের মতো করেই আসলে পড়াবো। আর আমি একাডেমিক কিভাবে পড়াই, যারা আমার ক্লাস করছো বা একাডেমিক যারা আমার কোর্স করছো তারা জানো, আমি একাডেমিক পড়াইতে গেলে এমন একটা চ্যাপ্টার ধরলে একদম রুট থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়াই যা লাগবে। তো এই জন্যই আর কি, ওটা মেইনলি অ্যাডমিশনের জন্যই। কিন্তু একাডেমিকের যারা আছো তারাও ভর্তি হতে পারবা, কারণ একাডেমিকের মতো করেই অ্যাডমিশনের পড়া পড়াবো। তো ফার্স্ট পেপার যেটা 3000 টাকা লিখছি আর কি, 3000 টাকায় আরো বেশি নিতে চাইছিলাম, বাট নেই নাই। আমি কোনো মানুষের মতো লিখি না তো যে 10,000 টাকা কোর্স ফি দিয়ে 70% ডিসকাউন্ট দিলাম 3000 টাকায় পড়াচ্ছি, আমি তো এইভাবে লিখি নাই। তো যাই হোক, যদি তোমরা চাও পড়তে তাহলে আমাকে নক দিও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কাল থেকে কোর্সটা শুরু হবে। শুরু হওয়ার কথা ছিল, আমি কাল থেকে শুরু নাও করতে পারি, হয়তোবা ঈদের পর থেকে শুরু করব। তো ঈদের পরে আর কি কোর্স ফি এটা থাকবে না, কোর্স ফি বেড়ে যাবে হয়তোবা। তো যারা চাও আর কি ভর্তি হতে, রিসেন্ট করতে চাও, আসলে পড়তে চাও, তারা ভর্তি হতে পারো। কারণ ফার্স্ট পেপারে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কতগুলো আছে। আমি জানি না বুয়েট এবার কি করবে। 21 ব্যাচের যারা আছো তাদের জন্য আসলেই চিন্তার বিষয়। আজকের ইয়া নিয়ে কারো কোনো কোশ্চিন আছে যে হচ্ছে দীপুমণি যেটা বলছে, এখানে কিন্তু অনেক মানে এখনো পেঁয়াজ গোছ অনেকগুলো রাইখাই দিল। তিনি বললো যে যদি পরীক্ষা না নিতে পারেন তাইলে অ্যাসাইনমেন্টের উপর 20% আর বাকিগুলা দিবে বাকিগুলা, মানে এসএসসির নাম্বার। কিন্তু যদি পরীক্ষা নেন তাইলে কিন্তু আবার ঝামেলা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। এখানে আবার অনেকের প্রবলেম আছে, সেটা হলো এখানে আবার অনেকগুলো প্রবলেম আছে, সেটা হলো যে ধরে নাও যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও কিন্তু তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ, তাইলে কিন্তু ঝামেলা যদি পরীক্ষা হয়। তাইলে তোমার ম্যাথ যেহেতু ফোর্থ সাবজেক্ট, তো তুমি হচ্ছে ম্যাথ পরীক্ষা নিবে না তোমার সরকার। তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যদি বলে যে তোমার ম্যাথ পরীক্ষায় তুমি দাওই নাই, তাহলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা কিভাবে? যদিও আমার মনে হয় বুয়েট এটা করবে না, বুয়েট হয়তো বা এগুলো ছাড় দেবে কিছু, তোমার এসএসসি মার্কস দেখবে, বা পরীক্ষা এবারের মতো দুটাও নিতে পারে, আগে এমসিকিউ নেবে পরে রিটেন নেবে, এটাও করতে পারে। তো এখনো অনেকগুলো জট পাকানো, আমি বুঝতেছি না আসলে শেষ পর্যন্ত কি হবে তোমাদের অবস্থা। প্রিপারেশন নিতে থাকো, আল্লাহ ভরসা যা হয় হবে। বুয়েট যেটাই করুক, মানে কারণ এই প্রবলেমগুলো তো তোমাদের 1-2 জনের না, অনেকেরই প্রবলেম হবে। তো আশা করি খুব একটা ঝামেলা হবে না। তো এখানে আরেকটা ব্যাপার, যদি রিস্ক নিয়ে মনে হয় যে তোমার রিস্ক, তাহলে একটা কাজ করতে পারো, বোর্ডে গিয়ে, তোমাদের কলেজ কিছুই করতে পারবে না এখন, বোর্ডে গিয়ে যাদের হায়ার ম্যাথ আছে, ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, বা বায়োলজি হচ্ছে ফোর্থ সাবজেক্ট আছে কিন্তু মেডিকেলে পড়তে চাও, তারা বোর্ডে গিয়ে ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করাইতে হয়তো বা পারবা, যোগাযোগ করে দেখো যদি পারো। এটা আমি অ্যাডভান্স বলে দিলাম, এটা পারবা কিনা আমি শিওর না, বাট পারতে পারো আর কি, বোর্ডে টাকাটুকু খাওয়াইলে করা যায় আমার যত মনে হয়। ঠিক আছে, যদি রিস্ক মনে হয়, আমারও রিস্ক কি মনে হচ্ছে যারা পড়তে চাও আর কি, কারণ শেষ পর্যন্ত কি করবে যদি নাই হয়ে যায়, তাহলে 5-6 হাজার টাকার জন্য বা 10,000 টাকাই লাগুক চেঞ্জ করতে, সেটা না জন্য যদি পরীক্ষা না দিতে পারো। এত টাকা লাগে? আমি জানি না কত টাকা লাগে, বাট টাকা লাগে এটা জানি, কত টাকা লাগবে এটা জানি না। তুমি চেঞ্জ করাতে পারবা কিনা এটাই তো কথা। আমি বললাম ট্রাই করো, পারতে পারো, এটা আমি সিওরিটি দিচ্ছি না যে লাগে কিনা, টাকা কত লাগে এটা তো গেলে বুঝবা।
বোর্ডে যাইতে হবে, কলেজে গিয়ে লাভ নাই, কলেজের ওরা তেমন কিছু করতে পারবে না, কারণ 2 বছর 2.5 বছর আগে তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে তো। আচ্ছা, এটা কি আমরা বুঝলাম মোটামুটি এই অঙ্কটা? জি ভাই। ওকে, আচ্ছা ভাইয়া, যাদের হ্যাঁ বলো। জেএসসি আর এসএসসি তে মানে এইচএসসি তে এখন যে কোর্স সাবজেক্ট সেটা যদি জেএসসি আর এসএসসি তে না থাকে তাহলে সেটার মার্কিং কিভাবে করবে? আমি জানি না, মানে সেগুলো তো এখনো বলে নাই কিছু, এমনি তিনি হচ্ছে একটা রাফ ধারণা দিছে তোমাদেরকে যে কিভাবে তিনি করতে পারে, না আসলে কি হবে শেষ পর্যন্ত সেটা ডিসিশন তো তিনি এখনো দেন নাই, তাই না? তো আমার কাছে যেটা মনে হয়, তোমরা যারা আসলে ইঞ্জিনিয়ারিং এর আসো, মানে 21 ব্যাচের যারা আসো, তারা ধুমায় অ্যাডমিশনের প্রিপারেশন নাও। আমার কাছে যেটা মনে হয় এখন, মানে পরীক্ষা হওয়ার চান্স নাই, আমি খুব একটা দেখতেছি না, আমার কাছে যেটা মনে হয়, কিন্তু হতেও পারে, আমি কিন্তু সিওরিটি দিচ্ছি না, 100% বলতেছি না, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে পরীক্ষা হওয়ার চান্স কম, খুবই কম। অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে করো আর অ্যাডমিশনের প্রিপারেশন নাও ধুমায়া। তোমাদের অ্যাডমিশন কিন্তু ভাই লেট হওয়ার চান্স খুবই কম। তোমাদের অ্যাডমিশন ধরে নাও যে ডিসেম্বরে পরীক্ষা হলে পরের বছর হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় অ্যাডমিশনের প্রিপারেশন এখন নেওয়া তোমাদের জন্য উচিত আর কি, ধুমায় অ্যাডমিশনের পড়া পড়তে থাকো। ওকে, আচ্ছা ভাই, আর হচ্ছে যদি আমাদের পরীক্ষা হয় তাহলে কি অ্যাসাইনমেন্টের মার্ক অ্যাড না করা না না না, হবে? পরীক্ষা হলে তো অ্যাসাইনমেন্টের মার্ক অ্যাড হবে না, এটা তো বলছে দীপমণি, পরীক্ষা হলে অ্যাসাইনমেন্ট বাদ। হুম, ঠিক আছে, বাট কিছু তো বলা যায় না রে ভাই, 2 দিন পর পর ডিসিশন চেঞ্জ করে, ধুম করে পরীক্ষার আগের দিনে বললো যে না ঠিক আছে পরীক্ষা দিবা, অ্যাসাইনমেন্টের মার্ক অ্যাড হবে, তখন কি করবা তুমি? বলো করার কিছু আছে? তো সরকার যখন যেটা বলে সেটাই করো, বাট অ্যাডভান্স প্রিপারেশন অ্যাডমিশনের নাও, এখন যারা বসে আছো 21-এর যারা, তাদেরকে বলছি। ওকে, আমরা পরে ম্যাথে চলে যাই, এটা আমরা শেষ করলাম। এইখানে একটা অঙ্ক দিছি, হ্যাঁ, এটা আসলে ওয়ালিস থিওরেম দিয়ে করা, এটা আসলে আমরা ওয়ালিস থিওরেম দিয়ে করব। তো এটা ওয়ালিস থিওরেম নাম শুনছো কেউ? জি ভাইয়া। আচ্ছা, ওয়ালিস থিওরেমের কথাটা একটু বলি, থিওরেমের প্রুফটা অনেক বড়, আমি প্রুফটা দেখাবো না, জাস্ট ম্যাথটা বলে দিচ্ছি। তো ওয়ালিস থিওরেমটা কোথায় অ্যাপ্লাই করা যায় এটা আগে বলি। ওয়ালিস থিওরেমটা অ্যাপ্লাই করা যায় 0 থেকে π/2 এটার জন্য, অন্য জায়গায় ইউজ করা যাবে না। ওয়ালিস থিওরেম ইউজ করা যাবে 0 থেকে π/2 পর্যন্ত, এছাড়া আর কোথাও ইউজ করা যাবে না। তাহলে মানটা এরকম ভাবে বের করতে হয়, 0 থেকে π/2, আর ফাংশনটাকে এটা বলি, ফাংশনটা থাকবে হচ্ছে সাইন অথবা কস, সাইন অথবা কস ফাংশন, এই দুইটা জায়গায় মনে রাখতে হবে। লিমিট হবে 0 থেকে π/2 আর ফাংশনটা হবে সাইন আর কস। ব্যাপারটা এরকম যে সাইন টু দি পাওয়ার nx, এটার যদি ইন্টিগ্রেশন করো 0 থেকে π/2 এর জন্য, তাহলে এটার মানটা এখানে সাইন টু দি পাওয়ার n না থেকে কিন্তু কস টু দি পাওয়ার nও থাকতে পারতো, একই কথা। এটার মান কত আসবে এটা একটু আমি বলি, এটা একটু লিখে দিই, মানটা কত আসবে। এই যে n ছিল না পাওয়ার, এই nটাকে প্রথমে এখানে লিখবা, তারপরে এই n এর থেকে 1 কমে উপরে যাবে n-1, তারপরে এই n-1 এর থেকে আরো 1 কমবে n-2, এটার থেকে আরো 1 কমবে n-3, এরকম করতে করতে যাবে শেষ পর্যন্ত। যদি n এর মানটা শেষ পর্যন্ত তোমার জোড় হয়, হ্যাঁ জোড় যদি হয়, তাহলে শেষ পর্যন্ত যাবে কত, 2 1 পর্যন্ত যাবে। n এর ভ্যালু যদি জোড় হয় তাহলে 2 1 পর্যন্ত যাবে, এবং তখন একটা π/2 দ্বারা গুণ করতে হবে, যদি n জোড় হয় তখন এরকম পর্যন্ত যায়। আর যদি n বিজোড় হয় তাহলে কি হবে, n × n-1, সিমিলার প্রসেস দিয়ে আগাবে, n-2 n-3 এরকম করে করেই যাবে, লাস্ট পর্যন্ত বিজোড় হলে 3 2 তে যা ঠেক লাগবে, 3 2 এর পরে আসলে কত লেখা যায় 1 0, কিন্তু এটা আমি লিখবো না, এটা লিখলে তো 0 হয়ে যাবে পুরোটার মান। তো 3 2 তে যা ঠেক লাগবে, মানে শেষ পর্যন্ত ভ্যালুটা 3 2 তে যায় চুপ হয়ে যাবে, এটাকে এইভাবে লিখে দিবা, এই পর্যন্তই থাকবে, এখানে কোনো পাইটাই কিছু দ্বারা গুণ হবে না। এটা n যদি বিজোড় হয় তাহলে এরকম হবে অ্যান্সারটা। আমি এক্সাম্পল দিই তাহলে এটা মাথায় ঢুকবে তোমার, আমি এক্সাম্পল দিচ্ছি দেখো। আমি যদি বলি 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 6x, এটার মানটা কত, 0 থেকে π/2 আছে কিনা দেখবা, তাহলে এটার আনসার কত আসবে 6, তারপর 1 কমবে 5, তারপরে কত আসবে 3 4, তারপরে চলে আসবে 3, তারপরে কত আসবে 2 1। দেখো n এর মান মানে পাওয়ারটা যদি জোড় হয় তাহলে বলেছিলাম 2 1 1/2 এ যা থেমে যাবে, 1/2 এ যা থামলো, তখন একটা π/2 দ্বারা গুণ করবা, এটাই হচ্ছে এটার মান। ক্যালকুলেটর করে দেখো এটাই আসবে। যদি এটা এরকম হইতো 0 থেকে π/2 ধরে নাও বললাম cos টু দি পাওয়ার 7x dx, তাহলে কত আসবে অ্যান্সারটা 7 6 5 4 3 2 3 2, তারপরে 1 0 হবে, কিন্তু ওটা যাবো না, এখানেই থেমে যাব, এটাই অ্যান্সার। ওকে,
বুঝছো কিনা এটা বলো, এটা ওয়ালিস থিওরেম বলে। হ্যাঁ জি ভাই। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কিভাবে করব? এখানে আমি আর একটু স্টেপ বাড়াই দিছি। সেটা হচ্ছে এখানে লিমিটটা দেখো -π/2 থেকে +π/2, এটা কিন্তু যুগ্ম অযুগ্মের মতো। যুগ্ম অযুগ্মতে দেখতে হয় উপরের লিমিট আর নিচের লিমিট দুইটা সেম কিনা এবং একটা নেগেটিভ একটা পজিটিভ কিনা। ওকে, একটা নেগেটিভ একটা পজিটিভ সেম, তাহলে এটা যুগ্ম অযুগ্মের জন্য দেখবো। আর cos টু দি পাওয়ার 7 এটা কি যুগ্ম ফাংশন না অযুগ্ম ফাংশন? যুগ্ম। যুগ্ম ফাংশন। তাহলে আমরা কি জানি, যুগ্ম। -a থেকে +a কোন যুগ্ম ফাংশন যদি হয়, তার যদি আমি ইন্টিগ্রেশন করি, এটা মানে কত? এটা মানে হচ্ছে -a থেকে +a পর্যন্ত না করে 0 থেকে a পর্যন্ত করো, করে ওই যুগ্ম ফাংশনের 2 দিয়ে গুণ। হ্যাঁ 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি -π/2 থেকে +π/2 পর্যন্ত না করে 0 থেকে π/2 পর্যন্ত করি, করে এটার ইন্টিগ্রেশন মান যা আসবে সেটাকে আমরা 2 দ্বারা গুণ করি। ঠিক কিনা বলো? তাহলে 2 এখানেই ঠিক। থাকলো। আর এই যে দেখো 0 থেকে π/2 সাইন ফাংশন বা কস ফাংশন, এটা কার মতো পড়ে গেল? এটা কি ওয়ালিস থিওরেমের মতো পড়ে গেল না? 0 থেকে π/2 আর সাইন বা কস ফাংশন, তাহলে ওয়ালিসের মতো পড়ে গেল। বসায় দাও, 7 6 5 4 3 2, এটাই অ্যান্সার। ক্লিয়ার কিনা? মাথা ঘুরতেছে এক একজনের না? কার কার মাথা ঘুরতেছে একটু বলো। সাইন আর কজ একসাথে থাকলে কিরকম হবে? সাইন আর কস থাকলে করা যাবে না, হয় সাইন থাকবে না হলে কস থাকবে, তখন এটা করা যাবে, আদারওয়াইজ না। ক্লিয়ার? হয় সাইন থাকবে অথবা শুধু কস থাকবে, যে কোনো একটা থাকবে। ওয়ালিস থিওরেমের কথাই হচ্ছে এটা। মানে এগুলো তো শর্টকাট একটা প্রসেস, একজন বিজ্ঞানী বের করছে, ওয়ালি নামে একজন বিজ্ঞানী বের করছে এটা। তো এটা তো আসলে সবগুলোর জন্য হবে না, শর্টকাট মানে তো কিছু নির্দিষ্ট রুল ফলো করে চলবে। তো এই ওয়ালির জন্য ফর্মুলা হচ্ছে এটা, 0 থেকে π/2 হতে হবে, ফাংশনটা সাইন অথবা কস ফাংশন হতে হবে। জোরের জন্য 2 1 যা থেমে যাবে তখন π/2 দ্বারা গুণ করতে হবে, বিজোরের জন্য 3 2 তে থেমে যাবে তখন কিছু দ্বারা গুণ করার দরকার নেই। আমরা এটা বুঝতে পেরেছি? জি ভাইয়া। কোশ্চেন আছে কারো কোনো? এটা 58.8% ছেলে পেলে পেরেছিল। আমি কেন পারছো এটা বলি, ক্যালকুলেটর, তাই না? সত্যি করে বলবা। এই যারা পারছো, যারা মানে ক্লাস করতেছো, তাদের মধ্যে কয়জন বলো তো যারা এটা পারছো? তারা কি পারফেক্টলি জেনে করছিলা নাকি ক্যালকুলেটর মেরে অ্যান্সার দিছিলা? আমাকে একটু সত্যি করে বলবা। এই তোমার কি কেউ পারো নাই? আমি খুঁজে বের করবো কে কে অ্যান্সার দিছো এটার। আরে ভাই, ক্যালকুলেটর দিয়ে যদি করে থাকো তুমি তো সুপার ব্রিলিয়ান্ট, মানে তুমি যে জানো যে করে ক্যালকুলেটর করা যায়, এটাই তো সব থেকে বড় কথা। আমি তো বলি নাই ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এটা তো আমি বলি নাই। তো এটা যে জানো এটাই তো সব থেকে বড় কথা, এটা পারা তো অনেক বড়।